গণেশ রাগিয়া বলিল, বউ গোরা না নকুলদা? হ, বউ তো গোরাই, হ। এর বাড়ির পিছন দিয়া ওর বাড়ির উঠান দিয়া কুবের ও গণেশ এবার একটু জোরে জোরে পা ফেলিয়াই বাড়ির দিকে আগাইয়া গেল। গণেশ ভারী খুশি, বারবার সে বলিতে লাগিল, পোলা হইব কই নাই কুবির, কই নাই, এবার তোর পোলা না হইয়া যায় না। শেষে বিরক্ত হইয়া কুবের বলিল, চুপ যা গণেশ, পোলা দিয়া করুম কি, নিজে গোর খাওন জোটে না, পোলা। গণেশ ক্ষুণ্ণ হইয়া বলিল, তুই নি গোসা করস কুবির? করুম না, ময়ূরবার কস নাকি আমারে তুই? তাহার মেজাজের এই আকস্মিক উত্তাপ গণেশের কাছে বড়ই দুর্বোধ্য ঠেকিল। অত তাহার ভবিষ্যতের কথা ভাবিবার, হিসাব করিবার ক্ষমতা নাই। বউ থাকিলে মাঝে মাঝে ছেলে মেয়ে হয়, এই পর্যন্ত সে জানে। সুবিধা অসুবিধার কথাটা ভাবিয়া দেখে না। তাছাড়া পৃথিবীতে মানুষ আসিলে তাহাকে খাওয়ানোর দায়িত্ব যে মানুষের নয়, যিনি জীবদান তার, গণেশ এটা বিশ্বাস করে। সুতরাং ছেলে হওয়ার সংবাদে কুবেরের রাগ করিবার কি কারণ আছে সে ভাবিয়া পাইল না, ভাবিবার চেষ্টাও করিল না। বেড়া দেওয়া ছোট একটি উঠানের দুদিকে দুখানা ঘর। কুবেরের বাড়ির এর বেশি পরিচয় নাই। এদিকের ঘরের সংকীর্ণ দাওয়ায় একটা ছেঁড়া মাদুর, চট প্রভৃতি দিয়া ঘেরিয়া লওয়া হইয়াছে। চাহিলেই বুঝিতে পারা যায় ওটি আঁতুর ঘর, কারণ চটের ফাঁক দিয়া ভিতরে শায়িত মালাকে দেখিতে পাওয়া যাইতেছে। কুবের ওদিকের দাওয়াবিহীন ঘরটিতে ঢুকিয়া পড়িল। বাহিরে বর্ষায় আকাশে কড়া রোদ উঠিলেও জানালা দরজার বিশেষ ব্যবস্থা না থাকায় এ ঘরের ভিতরটা একটু অন্ধকার। কোনার দিকে রক্ষিত জিনিসগুলি চিনিতে হইলে ঠাহর করিয়া দেখিতে হয়। ঘরের একদিকে মাটিতে পোঁতা মোটা বাঁশের পায়ায় চৌকি সমান উঁচু বাঁশের বাতা বিছানো মাচার অর্ধেকটা জুড়িয়া ছেঁড়া কাঁথার বিছানা। তৈলচিক্কন কালো বালিশটি মাথায় দিয়া কুবেরের পিসি এই বিছানায় শয়ন করে। মাচার বাকি অংশটা হাঁড়ি কলসিতে পরিপূর্ণ। নানা আকারের এতগুলি হাঁড়ি কলসি কুবেরের জীবনে সঞ্চিত হয় নাই, 3 পুরুষ ধরিয়া জমিয়াছে। মাচার নিচেটা পুরাতন জীর্ণ তক্তা বোঝাই। কুবেরের বাপের আমলের একটা নৌকা বারবার সারাই করিয়া এবং চালানোর সময় ক্রমাগত জল সেচিয়া বছর 4 আগে পর্যন্ত ব্যবহার করা গিয়াছিল। তারপর একেবারে মেরামত ও ব্যবহারের অনুপযুক্ত হইয়া পড়ায় ভাঙিয়া ফেলিয়া তক্তাগুলি জমাইয়া রাখা হইয়াছে। ঘরের অন্যদিকে ছোট একটি ঢেঁকি। ঢেঁকিটা কুবেরের বাবা হারাধন নিজে তৈয়ারি করিয়াছিল। কাঠ সে পাইয়াছিল পদ্মায়। নদীর জলে ভাসিয়া আসা কাঠ সহজে কেহ ঘরে তোলে না। আর চিতা রচনার প্রয়োজনে ও কাঠ নদী তীরে আনা হইয়াছিল কে বলিতে পারে। সবের মতো চিতার আগুনের জড়তম সমিত্রীরও মানুষের ঘরে স্থান নাই। কিন্তু এই ঢেকির কাঠটির ইতিহাস স্বতন্ত্র। কুবের তখন ছোট। পদ্মা নদীর মাঝির ছেলে যতটুকু বয়সে পদ্মায় সাঁতার দিবার মতো পাকা সাঁতারু হইয়া উঠিতে পারে না, তত ছোট। ছোট্ট একটি নৌকায় ছেলেকে সঙ্গে করিয়া হারাধন পদ্মা পার হইতেছিল। নদীর মাঝামাঝি পুরনো নৌকার তলাটা হঠাৎ কি করিয়া ফাঁসিয়া যায়। তখন আশ্বিন মাস। সেখানে পদ্মার এ তীর ও তীরের ব্যবধান 3 মাইলের কম নয়। পদ্মা যাহাকে বুকে করিয়া মানুষ করিয়াছে, পদ্মার বুকে যত ঢেউ থাক, মাইল 1.5 সাঁতার দিয়া তীরে উঠা তার পক্ষে কষ্টতর, কিন্তু অসম্ভব নয়। হারাধন একা হইলে ভাবনা ছিল না। কুবের আরেকটু বড় এবং শক্ত সমর্থ হইলেও সে বিপদে পড়িত না। কিন্তু ছেলে মানুষ কুবের ভয় পাইয়া সাঁতার দিতে চাহে নাই। দিশেহারা হইয়া ক্রমাগত হারাধনকে জড়াইয়া ধরিবার চেষ্টা করিয়াছিল। তখন যে লম্বা কাঠের গুঁড়িটি হাতের কাছে আগাইয়া আসিয়া তাহাদের বাঁচাইয়া দিয়াছিল, হয়তো তাহা চিতা রচনার জন্যই কেহ শ্মশানে আনিয়াছিল। হারাধন কিন্তু কাঠটি ফেলিয়া দিতে পারে নাই। ঘরের আসবাবে পরিণত করিয়া সাদরে গৃহে স্থান দিয়াছে। কুবেরের পিসি আর তার বড় মেয়ে গোপী কুবেরকে দেখিয়াই চেঁচামেচি করিয়া কাছে আসিয়াছিল। কুবের
কারো সঙ্গে কথা বলিল না, লম্বা হইয়া পিসির বিছানায় শুইয়া পড়িল। পিসি বলিল, শুলি যে ধন, বউ ওদিকে পোলা বিয়াইয়া সারছে, দেখায়। গোপী বলিল, বাই ওই বাবুগর পোলার না খান ধলা হইছে বাবা। নকইল্লার মাইয়া পাঁচি কি কইয়া গেল শুনবা? সাহেব গো এমন হয় না। না পিসি? কুবের চেঁচাইয়া ধমক দিয়া বলিল, নকইল্লা কি লোহারাম জাদি, জ্যাঠা কইবার পারো না? গোপী মুখ ভার করিয়া বলিল, কেন কমু জ্যাঠা? বজ্জাতটা আমারে যা মুখে লয় কয় না। কে কয়? রাইত কইরা মাইজা বাবু নিয়ে আমাগর বাড়ি আহে, তাই জিগায়। এবার জিগাইলে একদল পাক দি মনে ছুঁড়া মুখের মধ্যে। দেশ বলিয়া কুবের ঝিমাইতে থাকে। খানিক পরে ও ঘরের দাওয়া হইতে শিশুর জোরালো কান্না শুনিতে পাওয়া যায়। মনে হয় ছেলেটা আগে ভাগে আসিয়া পড়িলেও গলায় রীতিমতো জোর করিয়া আসিয়াছে, চেঁচাইতে পারে। কয়েকদিন পরে রথ ছিল। রথ উপলক্ষে কেতুপুরে কোন রকম ধুমধাম হয় না। পদ্মার ওপারে আছে সোনাখালী গ্রাম। রথের উৎসব হয় সেইখানে। সোনাখালীর জমিদারদের ছোট একটি রথ বাহির হয়। সোনাখালী হইতে মোহনপুর অবধি 10 মাইল লম্বা একটি উঁচু পথ আছে। বর্ষাকালে এই পথটি এ অঞ্চলে জলের নিচে ডুবিয়া যায় না। পথটির নাম 6 কোষের পথ। নামের মধ্যে পথটির 1 ক্রোশ দৈর্ঘ্য কেমন করিয়া বাড়িয়া গিয়াছে বলা যায় না। সোনাখালী জমিদারদের রথ এই পথ ধরিয়া 8 মাইল খানেক গিয়া অন্য বাবার মাঠের একপাশে থাকে 7 দিন। তারপর উল্টা রথের দিন আবার রওনা হয় জমিদার বাড়ির দিকে। স্থানটির অন্য বাবার মাঠ নাম হওয়ার একটু ইতিহাস আছে। অনেকদিন আগে এই অঞ্চলে একবার ভয়ানক দুর্ভিক্ষ হয়। সে সময় কোথা হইতে এক সন্ন্যাসী আসিয়া এই মাঠে আস্তানা গাড়েন এবং একটি বিরাট অন্নসত্র খুলিয়া দেন। নিজের বলিতে সন্ন্যাসীর এক কানাকড়ি সম্বলও ছিল না। শোনা যায় এমনি আশ্চর্য ছিল মানুষের উপর তাহার প্রভাব যে সামনে দাঁড়াইয়া চোখে চোখে চাহিয়া তিনি হুকুম দিতেন, আর বড় বড় জমিদার মহাজনেরা মনে মনে চাল ডাল পাঠাইয়া দিত এই মাঠে। শত শত ভদ্র গৃহস্থ নিজেরাই কোমর বাঁধিয়া তাহা রান্না করিয়া দুর্ভিক্ষ পীড়িত নরনারীদের বিতরণ করিত অন্ন। ব্যাপারটা যে ঠিক এই রকমই ঘটিয়াছিল তাহার কোনো প্রমাণ এখন আর নাই। যেসব বড় বড় উনানে এই বিরাট ক্ষুধা যজ্ঞের আগুন জ্বলিত, আজ তাহার একটু কালির দাগ পর্যন্ত কোথাও খুঁজিয়া পাওয়া যাইবে না। রথের দিন এই মাঠে প্রকাণ্ড মেলা বসে। উল্টা রথ পর্যন্ত স্থায়ী হয়। পদ্মা আগে তফাতে ছিল, এখন এত কাছে সরিয়া আসিয়াছে যে মেলার একটা প্রান্ত প্রায় নদী তীরেই আসিয়া থাকে। স্থলপথ ও জলপথে দল বাঁধিয়া আসিয়া মানুষ মেলায় ভিড় বাড়ায়। ভিড় বেশি হয় প্রথম এবং শেষ দিন। মাঝখানের কদিন মেলা একটু ঝিমাইয়া যায়। গ্রামবাসীর প্রয়োজনীয় ও শখের পণ্য সমস্তই মেলায় আমদানি হয়। এমনকি শহরের নারী পণ্যের আবির্ভাবও ঘটিয়া থাকে। কাপড়ের দোকান, মনোহারি দোকান, মাটির খেলনার দোকান, খাবারের দোকান, দোকান যে কত বসে তার সংখ্যা নাই। গরু ছাগল বিক্রয় হয়। কাঁঠাল ও আনারসে মেলার একটা দিক ছাইয়া যায়। বড় বড় নৌকায় মালদাহ ও ত্রিহুতের আম আসে। লেমনেডের নামে বোতলে ভরা স্যাকারিনের লাল নিস্তেজ জল বিক্রয় হয় অজস্র। মেয়েরা স্বাদ মিটাইয়া শাঁখা ও কাঁচের চুড়ি পরে। ছেলেদের কোমরে বাঁধিয়া দেয় নূতন ঘুনসি। কয়েকটি স্থানে গভর্নমেন্ট হইতে লাইসেন্স প্রাপ্ত জুয়া খেলা চলে। মেলার এটা একটা প্রধান অঙ্গ। সবচেয়ে বেশি ভিড় হয় বালা খেলার কাছে। চারকোনা বাঁশের বেড়ার চারদিকে ভিড় করিয়া দাঁড়াইয়া 4 পয়সায় 4 বালা কিনিয়া বেশিরভাগ গরিব চাষাভুষারাই হরদম ছুড়িতে থাকে। রুদ্ধ নিঃশ্বাসে চাহিয়া দেখে নিক্ষিপ্ত বালাটি লাল শালুতে সাজানো টাকা, আধুলি, সিকি ও দোয়ানির অরণ্যের মধ্যে
অন্ধের মতো ঘুরিয়া ঘুরিয়া স্থির হইতেছে ফাঁকা জায়গায়। পুনরাবর্তিত ব্যর্থতায় তাহাদের কোনো মতে যেন বিশ্বাস হইতে চায় না। এত কাছাকাছি সাজানো মুদ্রাগুলি ফাঁকা জায়গায় যে কম। ওদের মধ্যে কে বুঝি বউয়ের জন্য একখানা পাছাপাড় শাড়ি, ছেলে মেয়েদের জন্য কিছু খেলনা ও খাবার এবং সংসারের জন্য কি কি সব জিনিস কিনিতে অনেক দিনের চেষ্টায় জমানো কটা টাকা আনিয়াছিল। দেখে সন্ধ্যার সময় দূরের মানুষ যখন বাড়ির দিকে শ্রান্ত পা বাড়াইয়াছে, বেচারির কাছে বিড়ি কিনিবার পয়সাও নাই। আজীবন উপার্জন করিয়া সে পরকে খাওয়াইয়াছে। সে যে কি নিরীহ গৃহস্থ! কারো কথা না ভাবিয়া আজ সে কি করিয়া বসিল। একবেলা স্বাধীনভাবে স্বার্থপরতা করিবার সুযোগ পাইয়া নিজেকে সামলাইতে পারিল না।